হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কি করবে, ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে, আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। সি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওমেন হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। এ রিমার্কেবল মানে হচ্ছে অসাধারণ। এ রিমার্কেবল ওমেন একজন অসাধারণ মহিলা, হুজ এফোর্টস যার প্রচেষ্টায়, কনসিডারেবলি উল্লেখযোগ্যভাবে, চেঞ্জড পরিবর্তন হয়েছিল, দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল বাংলার মহিলাদের যে শিক্ষা ব্যবস্থা বা বাংলার মহিলাদের যে শিক্ষার অবস্থা সেটা পরিবর্তন হয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাকওয়াত হোসেন, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, তিনি ছিলেন দয়ালু এবং উদার, টু দ্য ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে কতিপয় বা পিছিয়ে পড়া মহিলাদের প্রতি, অফ বেঙ্গল বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রতি দয়ালু এবং উদার ছিলেন। এবং এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস। এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত বাড়িয়েছিলেন, টু দ্য পোর অ্যান্ড দ্য হেল্পলেস, গরিব এবং অসহায়দের প্রতি। সি ওয়াজ দ্য পিওনিয়ার ইন সেটিং আপ আ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল, তিনি বাংলার মুসলিম মহিলাদের জন্য একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন। সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মহিলাদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থার প্রয়োজন বা মহিলাদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া একটি মুসলিম ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যদিও সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও সে বিদ্যালয়ে যায়নি। রোকেয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, নিজের আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে নিজেকে শিক্ষিত করেছিলেন। She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. She learned, তিনি শিখেছিলেন আরবিক এবং পার্সিয়ান, অ্যাট হোম বাড়িতে বসেই তিনি আরবিক এবং পার্সিয়ান শিখেছিলেন, এবং অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতেও শিক্ষা নিয়েছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার, কিছু মহান বই তার দ্বারা লেখা হয়েছিল, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে। উইল বি রিমেম্বার্ড ফর এভার, এগুলি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বোঝা গেল? এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের যে অনুচ্ছেদটি পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এটা দেখো, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, এটা হবে ইন অ্যান এফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটি ধনী মুসলিম পরিবারে। বিয়েটা দেখো, রোকেয়াজ ফুল নেম ওয়াজ, রোকেয়ার পুরো নাম ছিল, কি ছিল? তাহলে এটা হবে বেগম রোকেয়া সাকওয়াত হোসেন। সিয়েটা দেখো, রোকেয়া ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস, রোকেয়া দয়ালু এবং উদার ছিলেন। কাদের প্রতি উদার ছিলেন? টু দ্য ডিসঅ্যাডভান্টেজড ওমেন অফ বেঙ্গল, বাংলার পিছিয়ে পড়া মহিলাদের প্রতি। ডিয়েটা দেখো,
রোকেয়া নেভার ওয়েন্ট, রোকেয়া কখনো যায়নি, কোথায় যায়নি? টু স্কুল, বিদ্যালয়ে। এরপর বিয়ের দাগেরটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এর দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড রোকেয়া স্ট্রংলি বিলিভ, রোকেয়া দৃঢ়ভাবে কি বিশ্বাস করতেন? তাহলে এটা হবে দেখো, রোকেয়া স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন, রোকেয়া দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মহিলাদের আধুনিক শিক্ষার প্রয়োজন। ওকে, এরপর বিয়েরটা দেখো, হাউ ডিড রোকেয়া এডুকেট হারসেলফ, রোকেয়া কিভাবে নিজেকে শিক্ষিত করেছিলেন? তাহলে এর উত্তরটা দেখো, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস, রোকেয়া নিজেকে শিক্ষিত করেছিলেন তার নিজের আগ্রহ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। ওকে, এরপর দেখো সিএরটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এটা দেখো, রোকেয়াস এফোর্টস কুড নট চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, রোকেয়ার প্রচেষ্টা বাংলার মহিলাদের এডুকেশনের অবস্থা অর্থাৎ বাংলার মহিলাদের শিক্ষার অবস্থা পরিবর্তন হয়নি। তাহলে এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, শিক্ষার ব্যবস্থা পরিবর্তন হয়েছিল রোকেয়ার প্রচেষ্টায়, তাই না? পড়ার সময় দেখেছি আমরা। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বিয়েটা দেখো, রোকেয়া সেট আপ আ স্কুল ফর দ্য মুসলিম বয়েজ অফ বেঙ্গল, রোকেয়া বাংলার মুসলিম ছেলেদের জন্য একটা স্কুল অর্থাৎ একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে পড়ার সময় আমরা দেখেছি যে রোকেয়া মুসলিম মেয়েদের জন্য, মুসলিম মহিলাদের জন্য একটা স্কুল অর্থাৎ একটা বিদ্যালয় স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই স্টেটমেন্টটা ফলস স্টেটমেন্টস, তাহলে কি হবে? এফ। বোঝা গেল? এরপর দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, বরুণ পড়তে শুরু করেছিল কল্পনা চাওলা সম্পর্কে সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায়। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল, কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে কার্নালে, ইন দ্য স্টেট অফ হরিয়ানা, হরিয়ানার রাজ্যে। নিকনেমড মন্টু বাই হার ফ্যামিলি, তার পরিবারে তাকে মন্টু নামে ডাকত। সি ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, তিনি 3 বছর বয়সে স্কুলে গিয়েছিলেন, বিদ্যালয়ে গিয়েছিলেন। লেটার, পরে সি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া, ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। ইন 1982, 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, আর্লিংটনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য তিনি আমেরিকা গিয়েছিলেন। ইন 1988, 1988 সালে সি টুক আপ দ্য জব আ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে তিনি একটা গবেষণা বিজ্ঞানীর চাকরি করতেন। নাসা এমস রিসার্চ সেন্টারে গবেষণা বিজ্ঞানীর একটা চাকরি করতেন। ইন নভেম্বর 1996, 1996 সালের নভেম্বরে কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাবোর্ড স্পেস শাটল কলম্বিয়া, মহাকাশযান কলম্বিয়ার STS-87 মিশনে যুক্ত হন। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর-ডিসেম্বর 1997, ডিউরিং হুইচ কল্পনা স্পোক উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। দ্য মিশন ফ্লিউ ইন নভেম্বর-ডিসেম্বর 1997, 1997 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে মিশনটি উড়তে শুরু করে বা উড়েছিল। ডিউরিং হুইচ কল্পনা স্পোক, মিশন চলাকালীন কল্পনা কথা বলেছিলেন
কার সাথে কথা বলেছিলেন? উইথ দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন কে? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। ফ্রম দ্য অরবিট, কক্ষপথ থেকে মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। অন 16th January 2003, কল্পনা এগেন ওয়েন্ট ইন্টু স্পেস। 2003 সালে 16 জানুয়ারি কল্পনা আবার মহাকাশে যান। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলাম্বিয়া। তিনি মহাকাশযান কলাম্বিয়াতে ছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট, একটি সফল উড়ানের পর, কলাম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি ইন্টু আর্থস অ্যাটমসফিয়ার অন 1st February 2003। 1 ফেব্রুয়ারি 2003 সালে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় কলাম্বিয়া ও তার সমস্ত সদস্য হারিয়ে যায়। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে দেখো। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট অ্যাবাউট কল্পনা চাওলা উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। নিচে যে চার্টটা দেওয়া আছে কল্পনা চাওলার সম্পর্কে, এই চার্টটা উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। ওকে, তাহলে এটা আছে দেখো, প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কার্নাল, হরিয়ানা। বিয়েটা আছে ইয়ার অফ বার্থ, কোন সালে জন্মগ্রহণ করেছিলেন? 1962, 1962 সালে। নিকনেম, তার ডাকনাম কি ছিল? মন্টু। স্কুল গোয়িং এজ, যখন তিনি স্কুলে যান তখন তার বয়স ছিল 3 বছর। সাবজেক্ট স্টাডিড, কোন বিষয়ে তিনি পড়াশোনা করেছিলেন? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওয়েন্ট টু ইউএসএ ইন, ইউএসএ মানে হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কখন গিয়েছিল? 1982-এ, 1982 সালে। টুক অফ দ্য জব অফ, কোন চাকরিটা তিনি পেয়েছিলেন? এ রিসার্চ সায়েন্টিস্ট, একটা গবেষণা বিজ্ঞানীর চাকরি পেয়েছিলেন। ইয়ার অফ জয়নিং STS-87 মিশন, কোন বছর তিনি STS-87 অভিযানে যুক্ত হন? এটা হবে 1996, 1996 সালে। নেম অফ দ্য স্পেস শাটল, তিনি যে মহাকাশযানে চেপে গিয়েছিলেন সেটার নাম কি? এটা হবে কলম্বিয়া। এগেইন ওয়েন্ট ইন্টু স্পেস, পুনরায় কখন গিয়েছিল? অন 16th January 2003, 16 জানুয়ারি 2003-এ। ওকে, এরপর দেখো বিএডটা কি বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এটা দেখো, কল্পনা স্পোক ফ্রম দ্য অরবিট উইথ, কক্ষপথ থেকে কল্পনা কার সাথে কথা বলেছিল? এটা হবে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের তখন প্রধানমন্ত্রী ছিল কে? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। বিএড দেখো, কল্পনা ডায়েড অন, কল্পনা মারা যান 1st February 2003, 2003 সালের প্রথম বা 1 ফেব্রুয়ারি। ওকে, এরপর দেখো তোমাদের রিডিং স্কিল, অর্থাৎ আনসিনে কি বলেছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগোর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1886। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি বিখ্যাত ঠাকুর পরিবারে কলকাতার জোড়াসাঁকোতে। কত সালে? 1861 সালে 7 মে। হিজ ফাদার্স নেম ওয়াজ মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর। তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং মাদার্স নেম ওয়াজ সারদা দেবী। তার মায়ের নাম ছিল সারদা দেবী। রবীন্দ্রনাথ ওয়াজ অলসো এ ড্রামাটিস্ট। রবীন্দ্রনাথ ছিলেন ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার, সং কম্পোজার অর্থাৎ গীতিকার, ফিলোজফার দার্শনিক এবং এ পেইন্টার। পেইন্টার মানে হলো চিত্রশিল্পী। হি রোড মেনি পোয়েমস, তিনি লিখেছিলেন অনেক। পোয়েমস মানে কবিতা, নোভেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, হিজেস প্রবন্ধ এবং সংস এবং গানও। হি ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ইজ লিটারেচার ইন 1913। তিনি হলেন প্রথম এশীয় যিনি নোবেল পুরস্কার
পেয়েছিলেন তার সাহিত্যের জন্য 1913 সালে। হি রিসিভড দিস honor ফর ট্রান্সলেটিং হিজ কালেকশন অফ পোয়েমস গীতাঞ্জলি ইন ইংলিশ। তিনি এই সম্মান পেয়েছিলেন তার কবিতা সংকলন গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদের জন্য। ওকে, হি রোট দ্য সং জনগণ মন হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া। তিনি জনগণ মন গানটি রচনা করেছিলেন, লিখেছিলেন, যেটা আমাদের দেশের অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীত। হি এস্টাবলিশড শান্তিনিকেতন, এ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড এ সেন্টার অফ আর্ট বেসড অন এনসায়েন্ট ইন্ডিয়ান ট্রেডিশনস ইন বীরভূম ইন 1901। তিনি শান্তিনিকেতন নামক একটি আবাসিক বিদ্যালয় এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে একটি শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা করেন। কত সালে? 1901 সালে। দিস গ্রেট ম্যান ইজ অলসো নোন অ্যাজ কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি ইটিসি। এই মহান ব্যক্তি বা এই মহান মানুষটি কবিগুরু, গুরুদেব এবং বিশ্বকবি নামে পরিচিত। দিস নোবেল লরিয়েট ব্রেথড হিজ লাস্ট অ্যাট দ্য এজ অফ 80 অন আগস্ট 7, 1941। এই নোবেল বিজয়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 80 বছর বয়সে 1941 সালের 7 আগস্টে। ওকে, এরপর দেখো প্রশ্নগুলো। দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের যে অনুচ্ছেদটা আমরা পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করতে হবে। তাহলে এটা দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন অ্যাট। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এটা হবে জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। 1861 সালে 7 মে কলকাতা জোড়াসাঁকোতে। বিয়েটা দেখো, টেগোরস প্যারেন্টস ওয়্যার। ঠাকুরের পরিবার ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড সারদা দেবী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী। সিয়েটা দেখো, টেগোর ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন। এটা হবে দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। ডিএটা দেখো, দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া রিটেন বাই ট্যাগর। জাতীয় আমাদের দেশের জাতীয় স্তোত্র বা জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন ঠাকুর। সেটি কি? ইজ জনগণ মন। ইয়েটা দেখো, ট্যাগর এস্টাবলিশড এ রেসিডেন্সিয়াল স্কুল ইন বীরভূম। বীরভূমে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। তার নাম কি? নেমড শান্তিনিকেতন। তার নাম হলো শান্তিনিকেতন। এফেক্ট দেখো, দিস গ্রেট ম্যান ইজ অলসো নোন অ্যাজ। এই মহান ব্যক্তি বা এই মহান মানুষটি কি নামে পরিচিত? কবিগুরু, গুরুদেব, বিশ্বকবি ইত্যাদি। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এটা আছে দেখো, ড্যাশ গঙ্গা ইজ এ হলি রিভার। এখানে দেখো গঙ্গা একটা নদীর নাম, তাহলে নদী, কোনো পাহাড় পর্বত বা কোনো দেশের নাম বোঝালে তার আগে সবসময় দা বসে। ওকে, বিয়েটা দেখো, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি যে শূন্যস্থানের পরে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে। এখানে দেখো শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডের ফার্স্ট লেটারে কি আছে? কনসোনেন্ট। তাও কিন্তু এখানে অ্যান হয়েছে। কেন হয়েছে? যখন আমরা HONEST এই ওয়ার্ডটা উচ্চারণ করছি, কিভাবে উচ্চারণ করছি? হনেস্ট, এরকমভাবে নয়, অনেস্ট। ওকে, তাহলে ভাওয়েল প্রোনাউন্সিয়েশন দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে অ্যান বসেছে। সিএটা দেখো, সি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। এখানেও কিন্তু অ্যান হবে। ডিএটা দেখো, 60 মিনিটস মেক ড্যাশ আওয়ার। এটা হবে 60 মিনিটস মেক অ্যান আওয়ার। ওকে, এরপর পাঁচেটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি বসাও, তাহলে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এতে দেখো, দ্য সান রাইজেস, এটা হবে ইন দ্য ইস্ট। বিএডটা হবে অ্যান্ড দ্য জাগ ইজ ফুল অফ ওয়াটার। সিএটা কি আছে? হি গেটস আপ
এটা হবে অ্যাট 6 AM। ডিটা দেখো উই সি ড্যাশ আওয়ার আইজ, আমরা আমাদের চোখ দিয়ে কি কি করি, আমরা দেখি কি দিয়ে, চোখ দিয়ে, তাহলে এটা হবে উইথ, উই সি উইথ আওয়ার আইজ। ওকে, এরপর 6টা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। নিচে যে হেল্প বক্স দেওয়া আছে এখান থেকে অ্যাডভার্বগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। 8 দেখো দ্য ম্যান ইজ ড্যাশ পোর, এটা হবে দ্য ম্যান ইজ ভেরি পোর। বিটা দেখো দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং স্লোলি। সিটা দেখো রোকেয়া নেভার ওয়েন্ট টু স্কুল। ডিটা আছে দেখো ইট রেইনড ড্যাশ, এটা হবে ইট রেইনড হ্যাভিলি। ওকে, এরপর 7টা কি বলেছে, পাংচুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি। নিচের যে বাক্যগুলো রয়েছে এগুলোতে পাংচুয়েট করতে হবে, পাংচুয়েট যে চিহ্নগুলো সেগুলো বসাতে হবে, বা যদি কোনো জায়গায় ক্যাপিটাল লেটার দরকার হয় সেখানে ক্যাপিটাল লেটার বসাতে হবে, কোনো জায়গায় যদি কমা দরকার হয় সেখানে কমা বসাতে হবে। ওকে, তাহলে দেখো এগুলোর উত্তরগুলো আমি করে দিয়েছি, তোমরা দেখো। দেখো সেন্টেন্সগুলো কি ছিল, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। এখানে দেখো যেগুলো লাল কালিতে লেখা আছে এগুলো সব ক্যাপিটাল লেটারে লেখা আছে, আর প্রশ্নপত্রে ছিল স্মল লেটারে। ওকে, তোমরা নোটিস করো এখানে এনটা ছোটো হাতের ছিল, এখানে এটা ছোটো হাতের ছিল, এইচটা ছোটো হাতের ছিল, আর এফটা ছোটো হাতের ছিল। ওকে, তাহলে এগুলো যদি সংশোধন করি পাংচুয়েট দিয়ে তাহলে এটা হবে এনটা বড় হাতের, আজাদ হিন্দ ফৌজ এর এটা এইচটা আর এফটা বড় হাতের হবে। বিয়ের দেখো সেন্টেন্সটা দেখো, আমরা জানি যে সেন্টেন্সের প্রথমের যে ওয়ার্ডটা শুরু হবে সেটা ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে হি ওয়েন্ট টু আগ্রা, একটা জায়গার নাম সবসময় বড় হাতের হয় প্রথম অক্ষরটা। টু সি দ্য তাজমহল, কোনো একটা বিশেষ জিনিস বা কোনো একটা বিশেষ স্মৃতিসৌধ, তাহলে এটাও কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে তাজ, তাজ এর টিটা বড় হাতের আর মহলের এমটা বড় হাতের। ওকে, এরপর দেখো 8টা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলি থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে পরিণত করতে হবে। ওকে, তাহলে দেখো এটা কি বলেছে, দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য গ্রাউন্ড, এখানে ভার্ব কি আছে, প্লে, তাহলে এটা হবে দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। এখানে আর কেন হলো, আর প্লেয়িং কেন হলো, দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিণত করার জন্য একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট মানে হচ্ছে শূন্যস্থানের আগে যে অংশটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তারপর সাবজেক্ট দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসে, আর যদি প্লুরাল হয় তাহলে আর বসে। তাহলে সাবজেক্টের পরে সবসময় অ্যাম, ইজ, আর বসবে। তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর থাকবে অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট কোনটা, দ্য চিলড্রেন, চিলড্রেন একটা প্লুরাল নাম্বার তার জন্য এখানে ইজ আর অ্যাম না হয়ে আর হয়েছে। তারপর রয়েছে ভার্ব, ভার্ব আমাদের কি আছে, প্লে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে এখানে আইএনজি যোগ হয়েছে, আর শেষে রয়েছে অবজেক্ট মানে হচ্ছে ইন দ্য গ্রাউন্ড। বোঝা গেল? আর এখানে যদি আই থাকতো তাহলে এখানে আর এর জায়গায় অ্যাম বসতো, আর যদি এখানে কোনো সিঙ্গুলার থাকতো তাহলে এখানে ইজ বসতো। ওকে, এখানে দেখো বিয়েরটাতে আই আছে, কি আছে, আই ড্যাশ ওয়াটার, এখানে ভার্ব কি আছে, ড্রিঙ্ক, তাহলে এটা হবে আই, আই এর পরে সবসময় অ্যাম বসে, আই অ্যাম, ভার্ব কি আছে, ড্রিঙ্ক, ড্রিঙ্কের সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে ড্রিঙ্কিং হয়েছে, আই অ্যাম ড্রিঙ্কিং, শেষে থাকছে অবজেক্ট মানে ওয়াটার। ওকে, তাহলে এটা হয়েছে আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার। বোঝা গেল? এরপর দেখো 9টে কি বলেছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এখানে বাংলায় বাক্য দেওয়া আছে, এগুলিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানে দেখো রবি একটি চিঠি লেখে, তাহলে এটা হবে রবি রাইটস এ লেটার। বিয়েরটা আছে দেখো তুমি কলকাতা গিয়েছিলে, তাহলে এটা হয়েছে ইউ ওয়েন্ট টু কলকাতা। গো মানে হচ্ছে যাওয়া, গো এর পাস্ট ফর্ম গিয়েছিলে মানে তুমি আগে গিয়েছিলে, অতীতকাল বোঝাচ্ছে, তাহলে গো এর অতীতকাল কি হবে,
ফার্স্ট ফর্ম কী হবে, ওয়েন্ট, তার জন্য এখানে হচ্ছে ইউ ওয়েন্ট টু কলকাতা। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কী বলেছে, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। এখানে যে নিচের হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে বা নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো ব্যবহার করে 10টি বাক্য লিখতে হবে কার সম্পর্কে, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, মানে ডিরোজিও সম্পর্কে 10টি সেন্টেন্স অর্থাৎ 10টি বাক্য লিখতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে যেটা করতে বলেছে সেটা লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি অ্যান্সার পিডিএফগুলো একদম তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে তোমাকে প্রথমে বলেছি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাও, সেখান থেকে আমি ফ্রি পিডিএফগুলো একদম প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।